প্রাচীন পুরকৌশল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই দুর্দান্ত দুনিয়ায় সবাইকে স্বাগতম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর আর চমকপ্রদ একটা স্থাপত্যকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। আমরা মূলত এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বোঝার চেষ্টা করব যে আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়া ছাড়াই হাজার হাজার বছর আগে মরুভূমির বুকে এত বিশাল একটা কাঠামো আসলে কিভাবে গড়ে তোলা হয়েছিল। 23 লক্ষ, হ্যাঁ ঠিকই শুনেছেন, 2.3 মিলিয়ন বা 23 লক্ষ। এই মাথা খারাপ করার সংখ্যাটা হল গিজা গ্রেট পিরামিড তৈরিতে ব্যবহৃত আলাদা আলাদা পাথরের ব্লকের পরিমাণ। একবার কল্পনা করার চেষ্টা করি আমরা। আজ থেকেই প্রায় ৪৫০০ বছর আগে, যখন পৃথিবীতে কোনো বিশাল ক্রেন ছিল না, ভারী ট্রাক ছিল না, তখন মানুষ এমন একটা কাঠামো তৈরি করেছিল যার মোট ওজন প্রায় ৫.৭৫ মিলিয়ন টন। মানে এটা শুধু কোনো সাধারণ সমাধি নয়, এটি প্রাচীন প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিংয়ের এক চূড়ান্ত নিদর্শন। আমাদের আজকের এই ধাপে ধাপে সাজানো আলোচনায় আমরা মূলত ৫টি বিষয় কভার করব। প্রথমে গিজার আর্কিটেকচারাল মার্ভেল, এরপর পাথর পরিবহনের অবিশ্বাস্য লজিস্টিক্স, পিরামিডের ভেতরের গঠন ও চাপ নিয়ন্ত্রণের কৌশল, আধুনিক যুগের নতুন কিছু আবিষ্কার এবং সবশেষে মিথ বনাম বাস্তব ইঞ্জিনিয়ারিংয়ের একটা তুলনামূলক চিত্র। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রথম সেকশনে ঢুকে পড়া যাক। ফারাও খুফুর এই মাস্টারপিসের বাইরের দিকের চোখ ধাঁধানো অ্যালাইনমেন্ট বা নিখুঁত নকশাটা একটু বিশ্লেষণ করে দেখি আমরা। জানেন এর সবচেয়ে চমকপ্রদ দিকটা কি? এর অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট বা জ্যোতির্বিজ্ঞানের দিক নির্দেশনা। এর চারপাশের প্রতিটি ধার প্রায় ২৩০ মিটার লম্বা, আর এগুলো একেবারে নিখুঁতভাবে পৃথিবীর ট্রু নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টের সাথে মেলানো। মানে কোনো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, শুধু আকাশের তারা আর সূর্যের অবস্থান হিসাব করে এত বিশাল একটা কম্পাস দাঁড় করিয়ে দেওয়া। প্রাচীন মিশরের 4th ডাইনেস্টির গাণিতিক আর জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান যে কতটা নিখুঁত ছিল, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। আরেকটা মজার ব্যাপার হলো, আজ আমরা পিরামিডকে যতটা রুক্ষ দেখি, শুরুতে কিন্তু এটা মোটেও এমন ছিল না। পুরো পিরামিডটা আসলে ঢাকা ছিল একদম চকচকে পালিশ করা সাদা লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে। মরুভূমির কড়া রোদে যখন এই সাদা পাথরের উপর আলো পড়ত, তখন দূর থেকে মনে হতো যেন বিশাল একটা আয়না আলো ছড়াচ্ছে, বা বলতে পারেন মরুভূমির বুকে জলজলে এক আগুনের কুণ্ডলী। এই লাইমস্টোনের আবরণ আর ভেতরের সলিড গ্রানাইট কাঠামো, এই দুটোর অসাধারণ কম্বিনেশনই মূলত নিশ্চিত করেছে যেন হাজার হাজার বছর ধরে ভেতরের আসল জিনিসটা ঝড় বৃষ্টি থেকে বেঁচে যায় এবং এতটা দীর্ঘস্থায়ী হয়। এবার আমরা আমাদের দ্বিতীয় সেকশনে যাব। এই পাহাড় সমান পাথরগুলো আসলে কিভাবে পরিবহন করা হলো, সেই অবিশ্বাস্য সাপ্লাই চেনটা একটু বোঝার চেষ্টা করব এবার। এখানে প্রথমেই একটা পপ কালচার বা হলিউডি মিথ ভেঙে দেওয়াটা খুব জরুরি। অনেকেই ভাবেন হাজার হাজার দাসকে চাবুক মেরে জোর করে খাটিয়ে এই পিরামিড বানানো হয়েছিল। আসলে কিন্তু তা নয়। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের খুব কাছেই বিশাল সব ওয়ার্কার ভিলেজ বা শ্রমিকদের গ্রাম খুঁজে পেয়েছেন। সেখানে থাকার জায়গা, বেকারি, এমনকি হিসাব নিকাশের বেশ জটিল সব লেজার বা নথিপত্র পাওয়া গেছে। এর মানে কি দাঁড়ায়? এরা কোনো সাধারণ দাস ছিল না, এরা ছিল অত্যন্ত দক্ষ, হাইলি অর্গানাইজড একটা ওয়ার্কফোর্স। অনেকটা সেকালের বিশাল একটা কর্পোরেট ক্যাম্পাসের মতো ব্যাপার আর কি, যা একটা অত্যন্ত সুসংগঠিত সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে। তো এই লজিস্টিক পাইপলাইনটা ঠিক কতটা বিশাল ছিল? মূলত ৩টে ধাপে কাজটা হতো। প্রথমত, আসওয়ান শহর থেকে বিশাল সব গ্রানাইট ব্লক কাটা হতো, যার এক একটার ওজন প্রায় ৬০ টন। দ্বিতীয় ধাপে নীলনদের জলপথ ব্যবহার করে এই ভারী পাথরগুলোকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে গিজায় আনা হতো। ৮০০ কিলোমিটার! আর তৃতীয় ধাপে শুধু মোটা রশি, কাঠের স্লেজ আর বিশাল সাইজের র্যাম্প ব্যবহার করে এগুলোকে কনস্ট্রাকশন সাইটে তোলা হতো। একটু ভাবুন, আধুনিক যুগের ক্রেন বা ট্রাক ছাড়া ৬০ টনের একটা গ্রানাইট খণ্ড এতদূর আনাটা সেকালের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কতটা অবিশ্বাস্য একটা অর্জন ছিল। বাইরের দিকটা তো দেখলাম, এবার চলুন আমাদের তৃতীয় সেকশনে পিরামিডের ভেতরের অন্ধকার আর রহস্যময় অংশটাতে ঢোকা যাক। এই বিশাল পাথরের পাহাড়টা যে নিজের ভারে ধসে পড়ছে না, তার পেছনের আসল স্ট্রাকচারাল জিনিয়াসটা আমরা এখানেই দেখতে পাব। ভেতরের আর্কিটেকচারটা কিন্তু বেশ জটিল। ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে নিচের দিকে নামা এবং ওপরের দিকে ওঠা কিছু সরু প্যাসেজ হয়ে বা পথ। এরপর আছে কুইন্স চেম্বার, কিন্তু সবচেয়ে চোখ ধাঁধানো অংশটা হলো এর গ্র্যান্ড গ্যালারি, প্রায় ৪৬ মিটার লম্বা একটা ঢালু করিডোর। আধুনিক ইঞ্জিনিয়াররাও এই গ্যালারির ডিজাইন দেখে রীতিমতো বিস্মিত হন। এটাকে প্রাচীন ডিজাইনের একটা পরম মাস্টারপিস বললেও কম বলা হবে। আর একদম শেষে আছে সলিড গ্রানাইট পাথর দিয়ে তৈরি কিংস চেম্বার। এখানেই ফারাওয়ের জন্য রাখা আছে একটা বিশাল পাথরের সার্কোফেগাস বা কফিন। যদিও মজার ব্যাপার হলো সেখানে কোনো মমি কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, ভেতরের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো
এখানকার প্রেশার ডিস্ট্রিবিউশন বা চাপ নিয়ন্ত্রণের মেকানিজম। কিংস চেম্বারের ঠিক উপরেই পরপর 5টি রিলিভিং চেম্বার বা চাপ কমানোর ফাঁকা জায়গা আছে। জিনিসটা অনেকটা আধুনিক যুগের বড় বড় ব্রিজে ব্যবহৃত লোড বিয়ারিং আর্চওয়ের মতো কাজ করে। এই বিশাল গ্রানাইটের স্ল্যাবগুলো মূলত একটা প্রেশার ভালভ হিসেবে কাজ করে, যা ওপরের কয়েক মিলিয়ন টন পাথরের চাপকে দুই পাশে ছড়িয়ে দেয়। এই ব্যবস্থাটা না থাকলে উপরের ওই বিশাল ওজনে কিংস চেম্বার কবেই গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। ভাবা যায় ৪,৫০০ বছর আগেই মানুষের ফিজিক্স আর লোড বেয়ারিং ক্যাপাসিটির জ্ঞান কতটা অ্যাডভান্স ছিল। এবার 4 নম্বর সেকশনে আমরা একটু বর্তমান সময়ে ফিরে আসব। দেখব কিভাবে আধুনিক যুগের অত্যাধুনিক প্রযুক্তি এবং ফরেনসিক ইঞ্জিনিয়ারিং এই প্রাচীন আশ্চর্য রহস্যগুলো নতুন করে আমাদের সামনে তুলে ধরছে। সেই ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু অবাক করা বিষয় হল এত হাজার বছর পার হয়ে গেলেও এর নতুন নতুন আবিষ্কার কিন্তু থেমে নেই। যেমন ধরুন ২০১৭ সালের কথা, বিজ্ঞানীরা অত্যাধুনিক মিউন স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের একেবারে ভেতরে বিশাল একটা ফাঁকা জায়গা বা বিগ ভয়েড খুঁজে পান, যা এতদিন পুরোপুরি লুকানো ছিল। এরপর তো এই ২০২৩ সালেই প্রবেশপথের কাছাকাছি নতুন একটা গুপ্ত করিডোরের খোঁজ মিলল। মানে এই হাইটেক স্ক্যানিংগুলো আমাদের বারবার প্রমাণ করে দিচ্ছে যে ৪৫০০ বছর পরেও গ্রেট পিরামিড আজও তার বুকে বিশাল সব রহস্য লুকিয়ে রেখেছে। আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ সেকশনে, মিথ বনাম ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা চরম কিছু কল্পনাপ্রসূত থিওরির সাথে কঠিন প্রত্নতাত্ত্বিক প্রমাণের একটা নিরপেক্ষ তুলনা করে দেখব। এই বিশাল নির্মাণের পেছনে মূলত দুটো বেশ ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, বরং দুটো দিকই একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করছি। একদিকে আছে এলিয়েন ইন্টারভেনশন বা ভিন্নগ্রহী তত্ত্ব। অনেকেই দাবি করেন যে এত বিশাল ওজনের পাথর তোলা আর এমন নিখুঁত অ্যালাইনমেন্ট কোনো সাধারণ প্রাচীন মানুষের কর্ম নয়, এর জন্য হয়তো বাইরের কোনো অ্যাডভান্সড সভ্যতার সাহায্য লেগেছিল। অন্যদিকে আমাদের মূলধারার আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব কিন্তু অন্য কথা বলে। তাদের মতে ওই যে প্যাপিরাসের লেজা বা ওয়ার্কার ভিলেজের কথা বললাম, এগুলো খুব পরিষ্কারভাবে প্রমাণ করে যে এই পিরামিড সম্পূর্ণভাবেই মানুষের তৈরি। এটা আসলে প্রাচীন মানুষের অঙ্ক, জ্যোতির্বিদ্যা আর চরম লেভেলের সুসংগঠিত একটা শ্রমশক্তির অবিশ্বাস্য এক অর্জন। পুরো আলোচনার সারসংক্ষেপ হিসেবে এই শক্তিশালী উক্তিটি আমরা মনে করতে পারি, গ্রেট পিরামিড শুধু একটা সাধারণ ইমারত নয়, এটি মানব সভ্যতার এক অমর প্রতীক, যা ঝড়, ভূমিকম্প আর খোদ মহাকালের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। আসলেই তাই, বাইরের ওই লাইমস্টোন কোটিং আর ভেতরের শক্তিশালী গ্র্যানাইট কোর, এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং কম্বিনেশনটাই মূলত গ্যারান্টি দিয়েছে যে এই বিশাল স্ট্রাকচারটা হাজার হাজার বছর পরেও আজও ঠিক এভাবেই টিকে আছে। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আজ থেকে ৪৫০০ বছর আগের মানুষ কি আসলে আমাদের বর্তমান ধারণার চেয়েও অনেক বেশি অ্যাডভান্সড ছিল? নাকি গ্রেট পিরামিডের ওই বিশাল পাথরের আড়ালে এখনও এমন কোনো ইঞ্জিনিয়ারিং রহস্য লুকিয়ে আছে যা উদ্ঘাটনের অপেক্ষায় আমরা আজও প্রহর গুনছি? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রাচীন ইতিহাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আশা করি প্রাচীন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই অমীমাংসিত রহস্যগুলো নিয়ে আমাদের এই কৌতূহল এভাবেই সবসময় অটুট থাকবে।